বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যে ওয়ান ব্যাংক স্পেশাল ক্যাডার অফিসার সিরিজটা শুরু করেছিলাম তার সেকেন্ড পার্ট আজকে নিতে যাচ্ছি। আহ, প্রথম পর্বটা আসলে অলমোস্ট 2 সপ্তাহ হয়েছে আপলোড দিয়েছি। এর মধ্যে আসলে কোনো ক্লাস আপলোড দেওয়া হয় না, বিকজ অফ আমি আসলে বাসায় ছিলাম, তো গ্রাফিক্স ট্যাবটা মূলত কাছে না থাকায় আমি এই সিরিজের বাকি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন শুরু করছি। আশা করি 3 তারিখে এক্সাম, এর মধ্যে যতগুলো ক্লাস নেওয়া দরকার সেটা কমপ্লিট করে ফেলবো। আর যারা ওয়ান ব্যাংক স্পেশাল ক্যাডার অফিসারের পরীক্ষা দিবেন কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে পরীক্ষা দিবেন, শুধু এই সিরিজ দেখবেন বিষয়টি এরকম না। আমি যতগুলো ক্লাস এখানে নিয়েছি অলমোস্ট 40টার কাছাকাছি ভিডিও আপলোড করা আছে, 40-45টা। আপনার ডিবিবিএল সিরিজের কিছু ভিডিও হিউজ আকারে আপলোড করা আছে। এরপরে পেট্রো বাংলা সিরিজ আপলোড করা আছে। ঢাকা ইউনিভার্সিটি এবছরের এমবিএ টেস্টের সলিউশন আপলোড করা আছে, উত্তরা ব্যাংক আপলোড করা আছে, বাংলাদেশ ব্যাংক আপলোড করা আছে, সবগুলো দেখবেন। কারণ আমার ম্যাথ করানোর স্টাইল মোটামুটি সেম। আমি সবসময় চেষ্টা করেছি আপনার এক্সাম হল অ্যাপ্রোচটা কি হবে। হ্যাঁ, তো আজকেও অনেকগুলো টপিক আছে, অনেকগুলো বলতে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, স্পিড, টাইম, ডিস্টেন্স, অনেকগুলো চ্যাপ্টার আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। সো যারা স্টার্ট করলেন দেখা, তাদের বলবো যে যারা ইউটিউবে দেখবেন সম্পূর্ণটা দেখেন, কারণ ডেফিনেটলি ভালো লাগার মতো কনসেপ্ট এখানে আসবে। এবং যেই ম্যাথ গুলো বইতে 1.5 থেকে 2 পৃষ্ঠা করে, ওইটা আমরা উইল কমপ্লিট দ্যাট উইথিন 2 লাইন আর 3 লাইন। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা গতদিন হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছিলাম, সেটা আর আমাদের আর দেখার দরকার নেই। এরপর নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন এবং ফ্রাকশন এই চ্যাপ্টারটা আমরা শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা প্রফিট লস ডিসকাউন্ট দিয়ে শুরু করব, এবং যতদূর সম্ভব আমরা দেখতে থাকি। হ্যাঁ, Company C produces toy trucks at a cost of Taka 5 is for the first 100 trucks, and Taka 3.54 is additional truck. If 500 toy trucks were produced by the company C and sold for টাকা 10 is what was company C's gross profit? দেখেন, আমি আপনাদের প্রফিট লস চ্যাপ্টার সময় বলেছিলাম যে প্রফিট অর লস যাই হোক না কেন, এটার জন্য আমাকে সবসময় দেখতে হবে সিপি কত আর এসপি কত, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসটা খুঁজে বের করতে হবে। তো এখানে বলা আছে একটা কোম্পানি সি যেটা 5 টাকার মূল্যে, মানে প্রথম 100টা ট্রাক তৈরি করে, প্রত্যেকটার কস্ট হয় 5 টাকা করে, এবং পরবর্তী যত ট্রাকই তারা তৈরি করুক না কেন প্রত্যেকটা কস্ট বা উৎপাদন খরচ হয় 3.5 টাকা করে। তো এই ক্ষেত্রে যদি 500টা ট্রাক, আমাদের বলা আছে ইফ 500 টয় ট্রাকস আর প্রডিউসড, 500 ট্রাক যদি আপনি প্রডিউস করেন, তাহলে সেক্ষেত্রে 10 টাকা করে বিক্রি করছেন। এক্ষেত্রে এই যে দুইটা ঘটনা ঘটলো, উৎপাদন করলেন এবং সেল করলেন, এক্ষেত্রে আপনার প্রফিট কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সহজ সহজ কথা, আমরা প্রথমে সিপি বের করে নিই। যে আমাদের এখান থেকে এর সিপি ইজ ইকাল টু 5 টাকা করে প্রথম 100টা ট্রাক, প্লাস আমরা যেহেতু 500 ট্রাক উৎপাদন করতে হচ্ছে, পরবর্তী 400 ট্রাক আলহামদুলিল্লাহ আমরা 3.5 টাকা করে উৎপাদন করতে পারছি, অর্থাৎ পরবর্তী ট্রাকের ক্ষেত্রে আমাদের উৎপাদন কষ্ট কমে গেছে। আর এটা কিন্তু একদম ফিক্সড। তাহলে এখানে দেখা যায় 500, আর এখান থেকে 4 কে 3 4 12 1400 টাকা, তার মানে আলটিমেটলি এখানে আমাদের কস্ট প্রাইস আসে 1900 টাকা। ফাইন। এখন আমরা যদি সেলিং প্রাইসটা দেখি, বলা হচ্ছে 500 ট্রাক, আমরা প্রত্যেকটার উৎপাদন খরচ এখানে 10 টাকা করে। আচ্ছা, শীতের মধ্যে তো লিখতে কষ্ট হচ্ছে, অর্থাৎ হাতটাই হয়ে আছে আর কি, যার কারণে হয়তো বা একটু লেখা এদিক সেদিক হতে পারে, যদিও লেখা খুব একটা ভালো। তো 5,000 টাকা আমাদের সেলিং প্রাইস আর 1900 টাকা আমাদের সিপি ছিল। দ্যাট মিন আমাদের যে প্রফিট আসবে সেটা ডেফিনেটলি 5,000 থেকে 1900 বাদ দিলে 3,100 টাকা আসবে আমাদের এখান থেকে গ্রস প্রফিট। সো দ্য প্রফিট or the gross profit for that company C is nothing but 3,100 টাকা। Okay, next one. Mr. Solim sold his car for টাকা 30,000 at a gain 20%. Find the cost price. দেখেন, খুব ইজি কোশ্চেন, 2 সেকেন্ডের কোশ্চেন। আমরা এই টাইপের প্রশ্ন অনেক করেছি, তাই না? মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট তো এখানে ব্যবহার করতেই পারেন। সব থেকে সহজ, মানে মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট অনেক জটিল জায়গায় অ্যাপ্লাই করা যায়, এই জায়গাটা আসলে অ্যাপ্লাই করলে এমএফ এর জন্য লজ্জাজনক বলা যায়। তো সিম্পলি খেয়াল করেন, এই যে 30,000 টাকা বলা আছে, উনি একটা গরু বিক্রি করলেন 30,000 টাকা, যার মধ্যে 20% লাভ ইনক্লুড আছে। তাহলে কস্ট প্রাইস কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা জানি 20% লাভ থাকার অর্থ হচ্ছে সেটা 6 ইউনিটে বিক্রি করে দেওয়া। ডেফিনেটলি লাভ যদি না চায়, অর্থাৎ কস্ট প্রাইসের কথা বলি, সেটা 5 ইউনিটের টা চাওয়া হচ্ছে। তাহলে এখানে ক্যান্সেল আউট করলে আমাদের কত পাবো? 5,000 পাবো, তার মানে 5 5 25,000 আসবে এই প্রশ্নের উত্তর। সিক্স কিভাবে লিখলাম আশা করি যারা ক্লাস দেখছেন বুঝতে পারছেন, যে 20% পার্সেন্টেজে যেটা 20% ফ্রাকশন, সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করা হয়। কোনো কিছু 20% লাভে বিক্রি করার অর্থ 5 থেকে 1 ইউনিট বৃদ্ধি পেয়ে সেটা 6 ইউনিটে বিক্রি করা, অর্থাৎ যখন সেটা 20% লাভে বিক্রি করা হয় সেটা 6 ইউনিটে
সেল করা হয়। এখন যদি আমি 1 ইউনিট লাভ না করতে চাই, অর্থাৎ সেটা আমাদের ক্রয় মূল্য আনতে চাই, তার মানে 5 ইউনিটের ভালো দরকার, তাহলে এখান থেকে 25,000 টাকা আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। What is the cost price of a shirt which is sold at a loss of 20% for টাকা 320? একই কথা, 320 টাকায় বিক্রি করার ফলে একটা শার্টের 20% লস হয়েছে। আচ্ছা, 20% লস কি? পার্সেন্টেজে যেটা 20% কে বোঝায়, ফ্র্যাকশনে সেটা 1/5 কে বোঝায়। কোনো কিছু 20% লাভে বিক্রি করার অর্থ 5 থেকে 1-এ সেটা 1 লাভ করে 6 ইউনিটে বিক্রি করা। আর কোনো কিছু 20% লসে বিক্রি করার অর্থ 5 থেকে 1 কমে সেটা 4 ইউনিটে বিক্রি করে ফেলা। অর্থাৎ 4 ইউনিটে আপনি বিক্রি করেছেন, সেটা আসলে 320 কে রিপ্রেজেন্ট করে। যদি সিপি চাই, অর্থাৎ কস্ট প্রাইস চাই, অর্থাৎ আমরা এখানে 5 ইউনিট চাচ্ছি, তাহলে এখান থেকে সিম্পলি এটা ক্যান্সেল আউট করলে 80, তার মানে 400 টাকা ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। আচ্ছা, আগেই বলে নিই যে এই ম্যাথগুলো আমি আপনাদের ক্লাসে 4 থেকে 5টা অ্যাপ্রোচ, এটা যদিও সহজ আর কি, সিমিলার টাইপের যে ম্যাথগুলো ছিল অনেকগুলো অ্যাপ্রোচে দেখিয়েছি। তবে এখানে যেহেতু সলিউশন ক্লাস, আমি এখানে চেষ্টা করবো জাস্ট বেস্ট একটা অ্যাপ্রোচ দেখে চলে যাওয়া। হ্যাঁ, 4-5টা অ্যাপ্রোচ সাধারণত এখানে দেখাবো না। যদি সিমিলার টাইপ অফ ম্যাথ থাকে তাহলে দেখা যায় এক একটা বেস্ট অ্যাপ্রোচ দেখালাম এতটুকু। If a shirt marked taka 12.50 is sold at taka 10, then what is the rate of discount of the marked price? বুঝছেন ঘটনা? একটা শার্টের দাম 12.5 টাকা ছিল, সেটা 10 টাকায় বিক্রি করছেন। 12.5 টাকা ছিল, সেটা 10 টাকায় বিক্রি করছেন। তো এই যে ডিসকাউন্টটা দিলেন, কত টাকা ডিসকাউন্ট দিলেন? 2.50 টাকা ডিসকাউন্টটা দিলেন। এই ডিসকাউন্টটা মার্ক প্রাইসের কত টাকা? অর্থাৎ মার্ক প্রাইস ছিল কত? 12.50 টাকা। তাহলে আমরা যদি খেয়াল করি, এটা খুব ক্লিয়ারলি কত দ্বারা কাটা যায়? 5 দিয়ে কাটা যায়, তাহলে 1/5। আর একটু আগে দেখে আসছি 1/5 বলতে আসলে পার্সেন্টেজে কি বোঝায়? 20% কে রিপ্রেজেন্ট করে। ফ্র্যাকশনে যেটা 1/5 কে বোঝায়, পার্সেন্টেজে সেটা আসলে 20% কে বোঝায়, কারণ আমরা কিন্তু জানি যে 1/5 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে সিম্পলি 20%। নেক্সট ওয়ান, রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং পার্টনারশিপ থেকে কিছু কোশ্চেন ছিল, চলেন এগুলো দেখে নিই কিছু কিরকম। তবে প্রফিট লসটাই খুব ইজি টাইপের কোশ্চেন ছিল আর কি। City X has a population 4 times as great as the population of city Y, which has a population 2 is as great as the city populations of city Z. What is the ratio of the population of city X to the population of city Z? আচ্ছা, এখানে জাস্ট সিম্পলি আমাদের যে ব্যালেন্সিং করতে হবে এতটুকু, আর কিছুই না। এক্স এর সাথে যদি সম্পর্ক দেখি, এক্স এর সাথে কার সম্পর্ক? ওয়াই এর সাথে। ওয়াই এর যদি 1 অনুপাত পপুলেশন থাকে, তাহলে এক্স এর বলা আছে সেটা 4 অনুপাত। হুইচ হ্যাজ এ পপুলেশন 2 ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দ্য পপুলেশন সিটি জেড। এই জায়গাটা ভুল করবেন না, হুইচ বলতে আসলে কি ওয়াই কে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ওয়াই এর পপুলেশন আবার জেড এর সাপেক্ষে, আমরা যদি খেয়াল করি ওয়াই এর পপুলেশন আসলে জেড এর সাপেক্ষে আলটিমেটলি কত? ডাবল আছে। এখন আই হ্যাভ টু ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এক্স অ্যান্ড জেড। বলা আছে পপুলেশন এক্স এর সাথে জেড এর যে সম্পর্ক সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। বাট উই ক্যান অবজার্ভ দ্যাট দ্যার ইজ নো ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড জেড। দ্যার ইজ এ রিলেশনশিপ অফ এক্স অ্যান্ড জেড ভায়া ওয়াই। খেয়াল করছেন, এক্স এবং জেড এর সাথে কোনো সম্পর্ক ডিরেক্টলি নাই, কিন্তু এদের মধ্যে যে সেতু বন্ধনটা করেছে সেটা হচ্ছে ওয়াই। ওয়াই কিন্তু দু জায়গাতেই কমন। তো এটা ব্যালেন্সিং তো আমরা অনেকভাবে শিখেছি, তাই না? একদম সবচেয়ে সহজ কথা হচ্ছে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। আপনি যদি রেশিওটা অ্যাডজাস্ট করে নেন, এখানে ওয়াই কত আছে 1, এখানে ওয়াই কত আছে 2, একই কথা, এখানে 2 দিয়ে গুণ করে নেন, তারপর ক্যালকুলেশন করেন। অথবা আমরা ডিরেক্টলি বলতে পারি 4 দুগুণে 8, কোনাকুনি গুণ করবো 2, এবং এখান থেকে 1। কি চেয়েছে? সিম্পলি আমাদের এক্স এবং জেড এর সম্পর্ক, তাহলে 8:1 ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, ফাইন। A, B, and C investment in a partnership in the ratio of 5:6:8. The ratio of the profit is 5:3:12. Find the ratio of time for their investment. দেখেন, একটা কথা বারবার বলেছি যে প্রফিট ডিস্ট্রিবিউটস অ্যাকর্ডিং টু ইনভেস্টমেন্ট রেশিও। প্রফিট ডিস্ট্রিবিউটস হবে, প্রফিট ঠিক তখনই বেশি হবে যখন আপনার ইনভেস্টমেন্টটা বেশি হবে। প্রফিট ঠিক তখনই বেশি হবে যখন আপনার ইনভেস্টমেন্ট করার সময়টা বেশি হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন যে একটা সার্টেন অ্যামাউন্ট, একটা সার্টেন ইনভেস্টমেন্ট একটা সার্টেন টাইম ধরে রাখলে তখন কি পাওয়া যায়? প্রফিট পাওয়া যায়। এবং সম্পর্কটা খেয়াল করেন, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ইনভেস্টমেন্ট যত বেশি হবে প্রফিটটাও তত বেশি হবে। টাইম যত বেশি সময় ধরে রাখবেন প্রফিটটাও তত বেশি সময় ধরে হবে। তো কি চেয়েছে? রেশিও অফ দ্য টাইম চেয়েছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু সিম্পলি প্রফিট বাই ইনভেস্টমেন্ট। এখন আমরা যদি এই সম্পর্কে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে রিকোয়ার্ড টাইম রেশিও। দেখেন প্রফিট কত? প্রফিট আসলে আমি 5 অনুপাত পেয়েছি, আর ইনভেস্টমেন্ট আমার কত অনুপাতে ছিল? 5 অনুপাত ছিল। ফাইন, একটা গেল। এরপরে আমাদের প্রফিট কত অনুপাতে ছিল? 3 অনুপাতে।
আর ইনভেস্টমেন্ট কত অনুপাতে? 6 অনুপাতে। প্রফিট কত ছিল? 12 অনুপাতে ছিল, ইনভেস্টমেন্ট 8 অনুপাতে ছিল। সো আমরা এটা ক্যান্সেল করে দিই। 1:1/2 এখান থেকে 4 ক্যান্সেল করলে 3, 4 ক্যান্সেল করলে 2। আচ্ছা, আমাদের যে রেশিওটা দেওয়া আছে, ইন্টিজারে দেওয়া আছে, ফ্র্যাকশন দেওয়া নাই। সো আমরা ফ্র্যাকশন থেকে ইন্টিজার কনভার্ট করার জন্য সবাইকে 2 দিয়ে গুণ করে দিই, তারপরে 2:1:3। তাহলে এখান থেকে টাইম রেশিওটা হলো 2:1:3। অর্থাৎ তারা এই টাইম রেশিওতে মূলত তাদের ইনভেস্টমেন্টটা প্রফিট পাওয়ার জন্য রেখেছিল। এতটুকুই এই প্রশ্নের সঠিক উত্তর। If 1/3 of the workers in an office are smokers, what is the ratio of smokers to non-smoker? একদম সহজ কথা, একটা অফিসে 3 জনের ভিতরে একজন স্মোকার। তো এখন চেয়েছি স্মোকারের সাথে নন স্মোকারের সম্পর্ক। ফাইন, স্মোকার যদি একজন হয়ে থাকে, 3 জনের জন্য যদি একজন স্মোকার হয়, বাদ বাকি 2জন কি নন স্মোকার। বুঝেন নাই? বুঝছেন না? বুঝলে হাত উঠান। মানে কথা হচ্ছে যে 3 জনের একজন স্মোক করে, বাদ বাকি 2জন করে না, তাহলে স্মোকারের সাথে কি নন স্মোকারের রেশিওটা চেয়েছে। ফর এভরি ওয়ান স্মোকার, মানে আমরা বলতে পারি যে ফর এভরি ওয়ান স্মোকার দেয়ার আর 2 নন স্মোকার্স। একজন স্মোকারের জন্য বিপরীতে আরো 2জন নন স্মোকার রয়েছে। নেক্সট ওয়ান। বোঝাই যাচ্ছে ব্যালেন্সিং করা লাগবে কোশ্চেন দেখেই। আমরা জাস্ট ব্যালেন্সিং এর জন্য এটা আচ্ছা, এটাকে উল্টা করে লিখি তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ। কারণ ওই পাশে PS2 আছে, তো উল্টা করে লিখলে আমরা ডিরেক্ট গুণ করতে পারবো। কেন লিখছি বুঝতে পারছেন আশা করি। 2:, এখান থেকে 3, আর এখান থেকে PS2, আর সমান কত? 2:5। তাহলে এখান থেকে সিম্পলি কি আসবে? P/2, আর কি? তাহলে 2 × 4, এরপর 3 × 6, আর 3 × 7 = 21। বুঝছেন ঘটনা? না বোঝার তো কোনো কিছু নাই। P/2 3:2 ছিল, এটা উল্টা করে লিখলাম যে এইরকম ফরম্যাটে সাজানোর জন্য যেন আমরা এইভাবে ডিরেক্টলি গুণ করতে পারি। আর যদি এভাবে রেখেই করতে চান তাহলে ব্যালেন্সিং করবেন, কোনো সমস্যা নাই। তাহলে কি চেয়েছে? কি এবং আর এর সম্পর্ক চেয়েছে, দ্যাট ইজ 4:21। দ্যাট মিনস আমাদের অপশন এখান থেকে সি। The ratio of two numbers is 3:5 and their sum is 640. The greater of the two numbers is what? Fine. আমাদের ভাষায় যেটা 5+3, আমাদের ভাষায় যেটা 8 ইউনিট, এই দুটা নাম্বারের সাম, সেটা প্রশ্নের ভাষায় 640 কে রিপ্রেজেন্ট করে। দেখছেন, প্রশ্নের ভাষায় 640 কে রিপ্রেজেন্ট করে। জানতে চান যে এই দুটা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা কোনটা? তাহলে বড় নাম্বারটা আমার সিম্পলি 5 ইউনিট। তাহলে 8 ইউনিট যদি 640 হয়, মানে এটা কত টাইমস এর ভ্যালু দেয়? 80 টাইমস এর ভ্যালু দেয়। এখন বিষয় হচ্ছে, এটা যদি 80 টাইমস এর ভ্যালু ক্যালকুলেট করতে অসুবিধা হয়, আপনি শূন্যটাকে বাদ রাখেন। 8 64 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে? 8 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 5 ও 8 টাইমস এর ভ্যালু দিয়ে কত হবে? 40 হবে। কিন্তু ওই যে একটা শূন্য, ওই একটা শূন্য এখানে বসে যাবে। অর্থাৎ তো যেটা তুলনা করছিলেন না সেটা তো বসবেই। অথবা এভাবে চিন্তা করেন, 8 640 হয়েছে, মানে 80 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 5 ও 80 টাইমস এর ভ্যালু দিয়ে 5 × 8 = 40, মানে 400 আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট ওয়ান। What is the largest number of mangoes not exceeding 440 that can be distributed among 3 persons in the proportion 5:6:7? আচ্ছা, এটা চমৎকার একটা প্রশ্ন, কিছু না করে উত্তর করা যায়। প্রথম কথা হচ্ছে, আমাদের যে ডিস্ট্রিবিউশনটা করা লাগবে সেটা 5:6:7, তার মানে যোগ করলে 5, 11, 18, তাই না? 18 ইউনিট। তাহলে এইটা আমাদের অনুপাতের ভাষায় টোটাল যোগফল হচ্ছে 18 ইউনিট ম্যাঙ্গো যে আপনি ডিস্ট্রিবিউট করবেন সেটা। তো এখান থেকে আমাদের যে আমটা থাকবে, টোটাল যে নাম্বার অফ ম্যাঙ্গোস থাকবে, সেটা কিন্তু ডেফিনেটলি 18 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাই না? কারণ কি আমগুলোকেই তো 18 ইউনিট রিপ্রেজেন্ট করছে, তাহলে এতে সাম দিয়ে অবশ্যই এটা টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোস এর এই অনুপাত দ্বারা ভাগ যেতে হবে। তো আমরা জাস্ট অপশন থেকে দেখবো 18 দিয়ে ভাগ যায় কোনটা, আহ সেখান থেকে উত্তর করতে পারলেই হবে। এবং এখানে বলা আছে নট এক্সিডিং 440, অর্থাৎ আহ, আপনি সব থেকে হাইয়েস্ট নাম্বার পাম চুজ করবেন, যেটা 440-কে এক্সিড করবে না, অতিক্রম করবে না। এর মধ্যে থেকে কোনটা হতে পারে সব থেকে বেশি? তো 18 যদি ভাগ দেওয়া খেয়াল করেন, এখন অনেকেই 18 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, কিন্তু দরকার নাই। আমরা শিখেছি 18 এর ডিভিজিবিলিটি রুল কি? 9 × 2। 9 × 2 মানে কি? একটা নাম্বার যদি ইন্ডিভিজুয়ালি, মানে একবারে 18 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে ওই নাম্বারটা আসলে আলাদা আলাদা ভাবে 9 এবং 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো 18 দিয়ে ভাগ যাবে কোনটা সেটা খুঁজে বের করা আমাদের জন্য কঠিন। এই জন্য আমরা দেখবো যে আলাদা আলাদা ভাবে 9 এবং 2 দিয়ে ভাগ যায় কোনটা। এখন আনফরচুনেটলি 2 দিয়ে সবাই ভাগ যাবে, অর্থাৎ এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি জাস্ট দেখবো 9 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে। এবং 9 দিয়ে ভাগ করার কনসেপ্ট কিন্তু আপনাদের ক্লিয়ার জানা আছে, যে ডিজিট সাম, তাই না? অর্থাৎ ডিজিটকে সাম করে যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে সেই নাম্বারটা আসলে 9 দিয়ে ডিভিজিবল। তো দেখেন 4 আর 4 কত? 8, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে না। 4 আর 3 7, 7 6 কত? 13, 13 কি 9 দিয়ে ভাগ যায়?
যাবে না। যদি 9 দিয়ে ভাগ না যায় তাহলে ডেফিনেটলি এটা 18 দিয়েও ভাগ যাবে না, ঠিক আছে। ইট ক্যানট বি, মানে ইট ক্যানট বি ডিভাইডেড বাই 9 লেট অ্যালোন 18, বলে না এটা দিয়ে যায় না, ওইটা কেমনে যায়? 4 আর 2 কত? 6, 9 দিয়ে ভাগ যায় যায় না। এটাতে আসেন 4 প্লাস 3 প্লাস 2, 4 3 7, 7 আর 2 কত? 9। 9 is divisible or completely divisible by 9, so that means it's also divisible by 18 because we have already showed that it is also divisible by 2। তার মানে এটা 9 দিয়ে বিভাজ্য, মানে এটা 18 দিয়ে বিভাজ্য, তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন ছিল, যদি সহজে করতে পারেন তাহলে ডিভিসিবিলিটি রুলটা বেস্ট হবে। ওকে, এবার আমাদের স্পিড টাইম ডিস্টেন্সের কনসেপ্ট। প্রথম প্রশ্ন, ট্রাভেলিং অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড অফ 32 miles per hour, a certain motorbike consumes 24 gallons of fuel per hour। আচ্ছা, যে স্পিড ছিল 32 miles per hour এবং 24 গ্যালন উনি প্রতি ঘন্টায় খরচ করছিল। What is the fuel consumption of this boat at this speed measured in miles per gallon of fuel? আচ্ছা, এটা আসলে সহজ একটা বিষয়, মানে এটা ওই ইউনিটারি মেথডের মধ্যেই বলা যায়। হ্যাঁ, সহজ কথা একবারে বলা যায় যে 24 গ্যালন লাগছিল, 24 গ্যালন লাগছিল 32 মাইল যাওয়ার জন্য, ঠিক আছে। এখন 1 গ্যালনে কতটুকু যাবে সেটা জানতে চাইছে। সো হোয়াট ইজ দ্য ফুয়েল কনজাম্পশন অফ দিস বোট এট দিস স্পিড মেজার্ড ইন মাইলস পার গ্যালন অফ ফুয়েল। 1 গ্যালন পার গ্যালনের জন্য ঠিক কতটুকু যাবে, কতটুকু মাইল এটা অতিক্রম করবে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 24 গ্যালন যদি 32 মাইল যায়, 1 গ্যালনে যাবে 32 ডিভাইডেড বাই 24 মাইল। সো ক্যান্সেল করলে 8 দিয়ে ক্যান্সেল করলে 4, 8 দিয়ে ক্যান্সেল করলে দ্যাট ইজ 3, তারপরে 4/3 আসবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, দ্যাট ইজ এখান থেকে এটা। A train 100 meter long passes a bridge at the rate of 72 kilometer per hour in 25 seconds. So the length of the bridge is what? আচ্ছা, এটা এখানে চলে আসছে। একদম সহজ কথা হচ্ছে, ব্রিজ বা প্ল্যাটফর্ম যাই হোক না কেন, ট্রেন যখন অতিক্রম করছে তখন সে প্ল্যাটফর্ম এবং নিচের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এগুলো আমি অনেক ডিটেল ছবি এঁকে দেখিয়েছি আপনাদের। তো এক্ষেত্রে যদি খেয়াল করি, একটা 100 মিটার লং একটা ট্রেন আছে, ব্রিজের লেন্থ কত আমি জানি না, ওকে, এটা আমাদের কাভার ডিস্টেন্স। স্পিড কত? আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড গুণিত টাইম। স্পিড কত? 72 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটাকে কি করবো আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। স্পিড আর টাইম কত? 25 সেকেন্ড। সো আমরা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যান্সেল করলে কত? 4, তাহলে 4 5 20 আর 20 25 আলটিমেটলি 500। তাহলে ব্রিজ লেন্থ যদি খেয়াল করেন এখান থেকে 500 আর এখান থেকে আমাদের 100 বিয়োগ করে দিলে আলটিমেটলি 400 মিটার আসবে, তাই না? তাহলে এখান থেকে দেখা যায় যে ব্রিজের লেন্থটা 400 মিটার। তো এই দুটা ম্যাথই আসলে স্পিড টাইম ডিসটেন্স থেকে এসেছিল, আর কোনো কিছু আসে নাই, আসলে তার কিছু করার নাই, তাই না? এবার আমাদের চ্যাপ্টার ইকুয়েশন, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খেয়াল করি। A collection of 16 coins is with a face value of either 10 paisa or 25 paisa has a total face value of টাকা 2.35. So how many of the coins have a face value of 25 paisa? চমৎকার একটা প্রশ্ন, এবং এটা চমৎকার ভাবে সমাধান করা যায়। একাধিক 3 4টা প্রশ্ন অবশ্যই করা যায়, এবং এই টাইপের ম্যাথ আমি সম্ভবত ডিপিএল সেকশন আপনাদের দেখিয়েছিলাম। দেখেন, এটা সহজ কথা হচ্ছে 16টা কয়েন আমাদের হাতে আছে, উই হ্যাভ 16 কয়েন্স, এবং সেটা 10 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে দুটা মিলে। এবং সবকিছু যদি আপনি একসাথে করেন 16টা কয়েন, তাহলে আপনার 2.35 টাকা এটা প্রডিউস করে। তো দেখতে হবে 25 পয়সার কয়টা কয়েন এখানে আছে। অনেকভাবে চিন্তা করা যায়, বাট দ্য বেস্ট অ্যাপ্রোচ ইজ ক্রস এলিগেশন। এখানে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করাটা সব থেকে বেটার। আমরা কি করব? আমরা করব রুলস অফ এলিগেশনে ক্রস এলিগেশন করতে হলে এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এবং এটা একটা টোটাল বা অ্যাভারেজ ইফেক্ট। তো 16টা কয়েন আছে 10 পয়সার, আমরা ধরে নিলাম সবগুলোই 10 পয়সার আছে 160, এবং 16টা কয়েন আছে 25 পয়সার, ধরে নিলাম, তাহলে 16 × 25 মানে 400। অর্থাৎ খেয়াল করে দেখা যায় 10 পয়সার আমাদের 160 পয়সা, 160 আসতেছে টোটাল আপনার টাকার বিষয়, এটা আমাদের কত? 400 আসতেছে। আর এভারেজ ভাবে দুইটা যদি মিক্স আপ করে তাহলে দেখা যাচ্ছে 2.35 টাকা আসে। তো সেটাকে পয়সাতে কনভার্ট করলে 100 গুণ করলে 235, তাই না? তো এটা কাকে রিপ্রেজেন্ট করছিলাম? এটা রিপ্রেজেন্ট করছিলাম হচ্ছে যে 10 পয়সা, ঠিক আছে। এটা হচ্ছে কি ছিল? 10 পয়সা ছিল, আর এটা ছিল 25 পয়সা। এখন যদি আমরা সাবট্রাক্ট করি, এখান থেকে এটা বিয়োগ করেন, সেটা কত? ক্রস এলিগেট করলে 165, আর এটা ক্রস এলিগেট করলে আপনার 75। ফাইন, এত বড় ভালো লেখার দরকার নেই, একটু ছোট করে ফেলবো। 15 দিয়ে কাটলে 15 150 11, তাহলে এখান থেকে 15 দিয়ে ক্যান্সেল করলে 11, আর 15 দিয়ে ক্যান্সেল করলে কত? 5। তো খেয়াল করেন একটা জিনিস এখান থেকে, যে 10 পয়সার কয়েন আছে 11টা, আর 25 পয়সার কয়েন আছে 5টা, তাহলে 11 5 মিলে কয়টা? 16টা আছে।
তাহলে আমার অলরেডি ব্যালেন্সিং হয়ে গেছে, অর্থাৎ তারা যা বলছে সেটাই রয়ে গেছে, আমার আর কোনো কিছু করার দরকার নাই। তাহলে 5টা ছিল আসলে 25 পয়সা, এটাই এই প্রশ্নের সঠিক উত্তর। আর 11টা ছিল কি 10 পয়সা। তারপরও যদি রিটেন হয় এটা এভাবে করবেন, 11 + 5 মোট কত, 16 ইউনিট। আমাদের ভাষায় যেটা 16 ইউনিট, সেটা 16টা কয়েনকে কোশ্চেনের ভাষায় রিপ্রেজেন্ট করা হয়। আমাদের ভাষায় যেটা 5 ইউনিট, সেটা আসলে কি রিপ্রেজেন্ট করে, এই যে 25 পয়সার কয়েনকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে 25 পয়সার কয়েন আলটিমেটলি 16, যদি 16 হয় 1 টাইমস এর ভ্যালু দেয়, 5 ও 5 হয়ে 1 টাইমস এর ভ্যালু দিবে, দ্যাট মিনস উই হ্যাভ 5 নাম্বার অফ কয়েন্স, দ্যাট ইজ 25 পয়সা। এবং এখান থেকে 10 পয়সা যেটা আছে সেটা 11টা কয়েন। তার মানে আমাদের এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে এটা। এটা ক্রস এলিগেশন আমরা এভাবে চাইলেই করতে পারি, উইথিন 20 সেকেন্ডের মধ্যে এটা ক্যালকুলেট করে ফেলা যায়, ঠিক আছে। এখন এই টাইপের প্রশ্ন সাধারণত রিটেন মেথড হয়ে থাকতে পারে। আমি এটা রিকোয়েশন অ্যাপ্রোচটা একটু দেখাই, খেয়াল করেন। যদিও বলেছিলাম একটা করে অ্যাপ্রোচ দেখাবো, আগের ম্যাথ গুলোতে ওগুলো দেখিয়ে আসছি, আর সহজ ছিল ম্যাথ, আসলে কঠিন কোনো ম্যাথ ছিল না। সামনে হয়তো বা দু একটা অ্যাপ্রোচ দেখাতে পারে, তো এটা আর একটা অ্যাপ্রোচ দেখা, হ্যাঁ এটা রিটেন ম্যাথ আসে ইকুয়েশনে। আপনি প্রশ্ন হচ্ছে রুলস অফ এলিগেশন, ক্রস এলিগেশনটা আপনি রিটেনে করতে পারবেন কিনা। আমি সাধারণত আপনাদের ব্যাচে দেখিয়েছি ক্রস এলিগেশন না করে এটা আপনি ফর্মুলা এলিগেশনটা করবেন। একই জিনিস ফর্মুলা আকারে দিলে বা ওয়েটেড অ্যাভারেজের যে কনসেপ্ট আছে সেটাতে করলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ সব অ্যাকসেপ্টেড। ওকে, সো এখন খেয়াল করেন অ্যাপ্রোচ 2 দেখি। রেকর্ড তো হয় নাকি, যারা ইউটিউবে দেখবে রেকর্ড না হলে তো দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে হচ্ছে। তো let a number of 25 paisa be x होगा, हाँ let the number of 25 paisa be x according to the question। চলে যাবো আমরা, যে সিম্পলি আমাদের টোটাল টাকা কত, 2.35 টাকা বা 235 পয়সা। আচ্ছা আমরা সবগুলো তো পয়সাতে কনভার্ট করে নেবো। 25 পয়সার কয়টা আছে, এক সংখ্যক প্লাস, আর 10 পয়সার কয়টা আছে, মোট যদি 16টা হয়, এক সংখ্যক যদি 25 পয়সা হয়, তাহলে বাকি সংখ্যার মধ্যে 10 পয়সার আছে। এই দুটাকে যখন কম্বাইন করবো সেটা কতটুকু দিবে, 235 পয়সাকে রিপ্রেজেন্ট করবে। নাও আই হ্যাভ টু সলভ ইট। তাহলে সিম্পলি 25x, আর এখান থেকে কত 10x বাদ যাবে, তাহলে 10x বাদ যাওয়ার অর্থ এখান থেকে কত 15x থাকবে। আর এখানে 235 আর এখানে 160, 235 আর 160 যদি বাদ দেন তাহলে থাকবে হচ্ছে, ওই পাশে গেলে 75 থাকবে। আচ্ছা, তো এখানে কি দরকার, আমাদের দরকার হচ্ছে যে এক্স এর ভালো, কারণ এক্স আমাদের ছিল হচ্ছে 25 পয়সা। তাহলে 75কে 15 দিয়ে ভাগ করলে 5 থাকে, এই 5 আমাদের এখান থেকে সঠিক উত্তর। আশা করি সমস্যা নাই। What is the mass of the man? If the length of a boat is 4 meter, wide is 1.5 meter, floating on a river sinks by 0.015 meter when the man gets on the boat. আচ্ছা এটা আসলে মানে দিলে আর্টস ফ্যাকাল্টি যারা আছে তাদের জন্য একটু কষ্ট হবে, টু বি অনেস্ট। কারণ হচ্ছে যে এটা আলটিমেটলি আমরা যে আর্কিমিডিস এর প্রিন্সিপালটা পড়েছিলাম, আমাদের যে ফিজিক্সে ছিল না, আসপাইদের ছিল কি আমি জানি না, তবে আর্কিমিডিস যে প্রিন্সিপালটা ছিল সেটাই মূলত সেটার উপর ডিপেন্ড করে মূলত কনসেপ্টটা দেওয়া, যে হোয়াট ইজ দ্য মাস অফ দ্য ম্যান, একজন মানুষের ভর কত, ইফ দ্য লেন্থ অফ এ বোট ইজ 4 মিটার, ওয়াইড ইজ 1.5 মিটার, ফ্লোটিং অন এ রিভার, সিঙ্কস বাই 0.015 মিটার। মানে একজন মানুষ যদি নৌকার উপরে উঠে এবং নৌকা যদি 0.015 মিটার মতো ডুবে যায়, তো সেই ক্ষেত্রে ওই মানুষের ভর কত। তো আমরা আর্কিমিডিসের যে প্রিন্সিপালটা আছে সেটা থেকে জানি ওই মানুষের ভর হবে আলটিমেটলি সে যতটুকু পানি অপসারণ করেছে, নৌকাতে ওঠার ফলে নৌকা তো ডুবে গিয়েছিল, তো যতটুকু পানি অপসারিত হয়েছিল সেটাই মূলত সিম্পলি ওই মানুষের ভর। অর্থাৎ নৌকা কর্তৃক অপসারিত পানির ওজন ইজিক্যাল টু দ্য মাস অফ দ্য ম্যান, এটা হচ্ছে কথা। তো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ছিল যে রো সমান সমান কি বলেন তো, m/v, এটা একটা ফর্মুলা আমাদের ছিল আমরা যারা সায়েন্সে ছিলাম। তাহলে এম সমান সমান সিম্পলি রো ইন্টু এখান থেকে ভি আসবে, অর্থাৎ ওই মানুষের যে ভরটা আসবে সেটা রো গুণিত ভি। রো মানে কি, পানির ঘনত্ব, পানির ঘনত্ব কত 1000, এটা আপনার মুখস্থ থাকতে হবে। ভি মানে আলটিমেটলি আয়তন, তো আয়তন মানে আলটিমেটলি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, তাই না। তো দৈর্ঘ্য কত বলা আছে, ওই নৌকার দৈর্ঘ্য হচ্ছে 4, আর প্রস্থ কত আছে সিম্পল 1.5 আছে। আর ওই নৌকা কতটুকু ডুবেছিল, কতটুকু উচ্চতা ডুবেছিল, 0.015 মিটার, 0.015। এখন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তো তাহলে এখান থেকে উত্তর চলে আসবে, হ্যাঁ। তো 4কে এটা দেখুন করলে 6 আসবে, 6 এর সাথে যদি এটা নেন, এটা তো ক্যালকুলেশন করা একটু ঝামেলা বেশি, শুধুমাত্র 6 6 6 15 90, তার মানে খেয়াল করেন এখানে 4 এর সাথে 1.5 দিলে 6, এখানে 15 আছে, 6 15 কত 90, অর্থাৎ 9 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, 9 এর কাছাকাছি না, মানে 9 থাকবে। আর ওইটার সাথে যাই গুণ করেন সেটা 1000 নেবেন, 1000 গুণ করবেন, তাহলে 9 ডিজিটের সাথে অর্থাৎ 90 কে যাই উত্তর, এটা বুঝছেন ঘটনা। এইটুকু মিলে কত 6,
আর শুধু এই দুটো বাদ দেন, তাহলে 6 15 কত বলেন তো? 90। 90 সাথে গুণ করলে 90 ডিজিট আছে এরকম উত্তর আসবে। তো অপশন থেকে শুধু ক্যালকুলেশন করা লাগে না, 90 ডিজিট আছে যেটা সেটা দেখলেই হয়ে যায়। কারণ এখানে 0.05 আছে, এটা আসলে এটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কারণে আপনার এটা মূলত 90 ডিজিট আসবে। If a truck can carry to 12 to 16 box refrigerators, then what is the least number of refrigerators that 4 trucks can carry? একদমই সহজ কথা, যে একটা ট্রাক 12 থেকে 16টা বক্স বহন করতে পারে। তো সব থেকে কম, আই রিপিট, সব থেকে কম কত সংখ্যক রেফ্রিজারেটর 4টা ট্রাক বহন করতে পারবে? তো সব থেকে কম কত, একটা ট্রাকে কয়টা করতে পারে? 12টা করতে পারে, তাহলে 4টা ট্রাকে কত করতে পারে? 48। এইটাই তো, আর কিছু তো না, 1 2 কোশ্চেন। ম্যাক্সিমাম নাম্বার চায় না, মিনিমাম নাম্বার চাইছে। তো মিনিমাম 12টা করতে পারে একটা ট্রাক, তাহলে 4টা ট্রাক কত? 48। অ্যাভারেজ এবং এজ, এখানে কিছু স্মার্ট কোশ্চেন থাকতে পারে ইনশাল্লাহ, দেখা যাক। 40% of the employees in a factory are workers. All the remaining employees are executives. The annual income of each worker is BDT 390. The annual income of each executive is BDT 420. What is the average annual income of all the employees in the factory together? Okay, চমৎকার একটা প্রশ্ন। একদম সহজভাবে করা যায়, আবার একটু আহ, বৃদ্ধিও করা যায়। আমি যদি একটু অ্যাপ্রোচ ওয়ান দেখাই, খেয়াল করেন। জাস্ট আমাদের এখানে অ্যাভারেজ ইনকাম বের করা লাগবে। তো অ্যাভারেজ ইনকাম যদি আমাদেরকে বের করা লাগে, আর যেহেতু পার্সেন্টেজের ম্যাথ, তো এখানে 40% এমপ্লয়ি যারা ওয়ার্কার্স, মানে ওয়ার্কার্স, এবং বাদ বাকি 60% তারা কি বলেন তো? এক্সিকিউটিভ ডেফিনেটলি। তাহলে 40 60 মিলে মোট কয়জন? 100 জন। ফাইন। এখন দেখা যায় যে এই যে 40% এমপ্লয়ি আছে, আহ, তাদের স্যালারি কত? অ্যানুয়াল ইনকাম হচ্ছে 390 করে। তাহলে বাদ বাকি যে 60 জন আছে, তাদের অ্যানুয়াল ইনকাম কত? 420। এখন এটাকে ক্যালকুলেট করলেই হয়ে যায় উত্তর। তো এখান থেকে আমরা একটু সহজ করতে পারি, হ্যাঁ, এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা সহজ করতে পারি, কারণ 40 গুণিত 390, 60 গুণিত 420, এতটা ক্যালকুলেশন করা আপনার জন্য কঠিন। তো কি করা যায়, আমরা এখান থেকে 100 কমন নিয়ে নিই, কারণ হরে তো 100 আছে অলরেডি, তো একে 100 কাটা দিতে পারবো। 100 কিভাবে কমন নিবে? এখান থেকে 10 কমন নিবে, এখানে 10 নিয়ে নিবো। তাহলে এখানে থাকবে 4 গুণিত এখান থেকে 39, আমরা ক্যালকুলেশন ফ্রেন্ডলি করছি, প্লাস এখান থেকে 10 নিয়ে নিলে 6 ছিল, আর এখান থেকে 10 নিয়ে নিলে 42 ছিল। তাহলে খেয়াল করেন, এটা এটা ক্যান্সেল আউট, তাহলে শুধুমাত্র এই যে অংশটুকু এটা গুণ করলে উত্তর হয়ে যাবে। তাহলে 6 গুণিত 42 মানে 4 4 24, 240, আর 6 দুগুণে 12, অর্থাৎ 252। 252 প্লাস এখান থেকে 4 4 160, তাহলে 156। তাহলে লাস্ট দুইটা ডিজিট কত? 6 আর 2, লাস্ট দুইটা ডিজিট 8 আসবে। আমরা অপশন থেকে দেখবো লাস্ট দুইটা ডিজিট 8 আছে কোনটা। আর ক্যালকুলেশন করার দরকার নাই, এটাই প্রশ্ন সঠিক উত্তর। কারণ আমি জানি বাকি প্রসেস আমার সবকিছু ঠিক ছিল, তো এটা টোটাল যোগ করার কোনো প্রয়োজন নাই, শুধু আমি লাস্টের ইউনিট ডিজিটটা দেখবো সেটা ঠিকঠাক উত্তর আসতেছে। ঠিক আছে, এটা একটা থিঙ্কিং স্টাইল হতে পারে। এরপর আমরা পার্সেন্টেজটাকে ছোট করে নিতে পারি, পার্সেন্টেজটাকে ছোট করে নিয়েও এটা করা পসিবল। খেয়াল করেন, এই যে 40% আমাদের ওয়ার্কার্স আছে, 40% বলতে আসলে কি রিপ্রেজেন্ট করে? 40% বলতে 2/5 কে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ টোটাল এমপ্লয়ি যদি 5 ইউনিট থাকে, তার মধ্যে 2 ইউনিট পরিমাণ হচ্ছে ওয়ার্কার। ফাইন, 2 ইউনিট যদি ওয়ার্কার হয়, বাদ বাকি 3 ইউনিট ডেফিনেটলি এক্সিকিউটিভ। এখন খেয়াল করেন, তাহলে টোটাল এমপ্লয়ি 5 ইউনিট, 2 ইউনিট হচ্ছে আমাদের ওয়ার্কার, এবং তাদের প্রত্যেকের স্যালারি 390 করে, প্লাস বাদ বাকি 3 ইউনিট এক্সিকিউটিভ, তাদের স্যালারি 420 করে। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস। এখন এটা আমরা কি করতে পারি? এখন আমরা এই জায়গা থেকে 10 বের করে নিই, চলেন। 10 বের করে নিলে 2 গুণিত এখান থেকে 39, প্লাস 3 গুণিত এখান থেকে 42, তাহলে ক্যালকুলেশন করলে 42 গুণিত 2, 42 গুণিত 3 মানে 3 4 12, 120, 126। 126 কে কত পাবো? 126 পাবো, প্লাস 39 দুগুণে কত? 78। আর এটা 2 দিয়ে গুণ করতে হবে। তো সহজ কথা, 8 6 14, 14 4 আছে, 4 দিয়ে 2 গুণ করলে ইউনিট ডিজিট অবশ্যই 8 আসবে। তো উত্তর আসবে এটা। নেক্সট ওয়ান, the average age of a group of 10 students is 15 years. When 5 more students join the group, the average age rose by 1 year. What is the average age of the newly joined students? আচ্ছা, সহজ কথা, অ্যাভারেজ এজ আছে 10 জনের কত? 15 বছর করে। যখন 5 জন ছাত্রছাত্রী গ্রুপে জয়েন করে, তখন তাদের অ্যাভারেজ এজটা 1 বছর বৃদ্ধি পায়। ওকে, সো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য নিউলি জয়েন্ট স্টুডেন্টস? অর্থাৎ যারা নতুন যুক্ত হলো 5 জন, তাদের অ্যাভারেজ কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা সহজ কথা, আমরা অনেকভাবে চিন্তা করতে পারি, ডিরেক্টলি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যাওয়া যায়। দেখেন, অ্যাভারেজ স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে, সেটা কিভাবে বৃদ্ধি পেয়েছে? প্রথম কথা হচ্ছে 10 জন স্টুডেন্টের আমাদের 15 বছর করে অ্যাভারেজ ছিল, প্লাস, তাহলে এটা কি দেয়? টোটাল এজ, 10 জন স্টুডেন্টের অ্যাভারেজ। কারণ আমরা জানি যে অ্যাভারেজ ইজ ইকাল টু টোটাল সাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস, তাই না? তাহলে টোটাল যদি বের করতে চাই, টোটাল বের করতে চাইলে অ্যাভারেজের সাথে সিম্পলি
নাম্বার অফ টার্মস কত আছে গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে দেখা যায় অ্যাভারেজ কত এখানে 15 বছর ছিল, যে অ্যাভারেজ অফ 10 15 ইয়ার্স, এবং নাম্বার অফ টার্মস অর্থাৎ কতজন ছাত্রছাত্রী ছিল 10 জন ছিল। এরপর কি হয়েছে, এরপর আমাদের 5 জন ছাত্রছাত্রী যুক্ত হয়েছে, তাদের অ্যাভারেজ কত আমি জানি না। তাহলে দুইটা ধাপে টোটাল প্লাস টোটাল একটা টোটাল ভ্যালু দিবে। মোট নাম্বার অফ টার্ম প্লেসমেন্ট কত 15 জন, আর অ্যাভারেজ কত, আগে অ্যাভারেজ 15 বছর ছিল কিন্তু এখন এক বৃদ্ধি পেয়ে 16 বছর হয়েছে। সো নাও আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ হুইচ ইজ রিপ্রেজেন্টিং অ্যাট দ্য অ্যাভারেজ অফ দ্য 5 স্টুডেন্টস। ওকে, তো এটা ক্যালকুলেট করি। সিম্পলি খেয়াল করেন এখান থেকে একবারে ক্যালকুলেশন করা যায়। এখানে 16টা 15 আছে, আমরা কিন্তু টোটাল গুণটা করবো না, আমি শিখেছি আপনাদের। এখানে কয়টা 15 আছে, 16টা 15 আছে। আর এখানে কয়টা 15 আছে, 10টা 15 আছে। খেয়াল করেন এখানে 16টা 15 আর এখানে 10টা 15। তাহলে 16টা 15 থেকে 10টা 15 বাদ দিলে কি হবে, 16x থেকে 10x বাদ দিলে কি হয়, 6x থাকে না। তো সিম্পলি 5 এর সমান সমান আলটিমেটলি 16টা 15 থেকে 10টা 15 বাদ দিলে 6টা 15 থাকবে। এখন যদি ক্যান্সেল আউট করেন দিস উইল বিকাম, এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। If the average 4, 5, 6 and P is 7, what is the value of P? আচ্ছা, কোনো কথা না বলে টাস টাস করে ক্যালকুলেশন করতে থাকেন। Divided by 4 is equal to 7. So P is equal to 28 minus 5 আর 9, 9 কত 15। তাহলে কিন্তু সিম্পলি দেখা যায় 13 is our required answer. The average of first prime numbers is what? আচ্ছা, প্রাইম নাম্বার মূলত কোনো রুলস মানতে চায় না, তো সেই ক্ষেত্রে প্রাইম নাম্বারটা ম্যানুয়ালি করা লাগবে। প্রথম যে 5টা প্রাইম নাম্বার আছে 2 3, এখান থেকে কত 5, আর এখানে কত 7, কয়টা হলো 4টা, তাহলে 11। এটা হচ্ছে 5টা, এই 5টা প্রাইম নাম্বারের গড় কত সেটা বের করতে হবে। তাহলে 11 7 কত 18, 18 5 23, সেটা 23 3 26, 26 7 2 28। তাহলে 28/5 কত সেটা বের করতে হবে। এখন আমরা শিখেছি যে কোনো কিছু 5 দিয়ে ভাগ করার অর্থ ওই নাম্বারটাকে ডাবল করে ডেসিমেল এক ঘর বামে আনতে হয়। তাহলে 28কে 2 দিয়ে গুণ করলে 56, 56 ডেসিমেল এক ঘর বামে আনলে 5.6। তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। Next one. Father says his 4 times of his son says now. 20 years from now, father says will be double his son says. So what will be the son says 10 years from now? আমার মনে হয় আপনারা যারা ক্রস প্রোডাক্ট শিখেছেন, তো তাদের জন্য এটা একটা আদর্শ ম্যাথ। ক্রস প্রোডাক্টটি ডিরেক্টলি অ্যাপ্লাই করে ফেলা যায়, কিচ্ছু করা লাগে না। ফাদার এবং সন কত 4:1 আছে, তারপর কি হবে 2:1 আছে। অ্যাবসোলিউট ডেভিয়েশন কত 20 বছর। আমার তো মনে হয় এটা আপনাদের 2 মিনিট লাগার কথা, কি বলে 20 সেকেন্ড লাগা উচিত না। তো তারপরে এখান থেকে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করলে 2 ইউনিট ইজ ইকুয়াল টু সিম্পলি 20 কে রিপ্রেজেন্ট করা হয়, 1 ইউনিট আলটিমেটলি 10 কে রিপ্রেজেন্ট করে। এখন এই ম্যাথগুলো কোডটা কাজ করে কেন? এখন 1 ইউনিট মানে 10 বছর, অর্থাৎ পুত্র সনের যে বয়স সেটা বর্তমানে 10 বছর, তারা চেয়েছে 10 বছর পরে কত, অর্থাৎ আলটিমেটলি 10 ইয়ার্স লেটার সন চেস উইল বি 20। বুঝছেন ঘটনা? এটা আলাদা কিছু নেই, আপনার তো এগুলো আলোচনা করে আসছি, অনেকবার আলোচনা করছি। এখন এই ম্যাথগুলো কিন্তু এক্স ওয়াই জেড ধরে মানুষ ইকুয়েশন তৈরি করা শুরু করবে। এই 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, এবার 1 নম্বর ইকুয়েশন থেকে এক্স এর মান বাদ দেন, যা বের হলো সেটা 2 নম্বর ইকুয়েশনের ভাষা। অথচ ক্রস প্রোডাক্ট করলে এটা কি 20 সেকেন্ডের খেলা না? সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের খুবই চমৎকার কিছু প্রশ্ন আছে আমি দেখলাম, তো এগুলো নিয়ে আমরা একটু ডিল করতে চাই। খেয়াল করি কত সময় হলো জানি না, খেয়াল করেন। এটা একটু চ্যাপ্টার একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, আপনাদের একটু রিভাইজ হয়ে যাবে। অনেকগুলো কনসেপ্ট থাকবে এখানে। Mr. X made a fixed deposit of টাকা 10,000 for 1 year at an annual rate of 8% compounded semi-annually. Calculate the amount of interest to be paid at maturity. তো এই প্রশ্ন অনেকভাবে চিন্তা করা যায় যে মিস্টার এক্স মেড এ ফিক্সড ডিপোজিট অফ 10,000 1 বছরের জন্য, এবং 8% সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট রেট ছিল। তো ম্যাচুরিটিতে কত টাকা পে হবে, সুদটা আর কি, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা এখানে জানতে চেয়েছে। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। প্যাসকেলস ট্রায়াঙ্গেল করতে পারি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট করতে পারি, এসপিআর কনসেপ্ট করতে পারি, বেসিক মেথড করতে পারি। বাট দ্য বেস্ট থিঙ্কিং আমি বলেছিলাম সবসময় যে 2 বছর যখন হবে, আই রিপিট, যখন 2 বছর হবে আর পার্সেন্টেজ যখন ঠিকঠাক আকারে দেওয়া আছে, ঠিকঠাক আকারে দেওয়া বলতে সহজ পার্সেন্টেজ দেওয়া আছে 4 10, তারপরে 5 6 7 8 9 10, এটা বেঁধে ফ্রাকশন আকারে যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এসপিআর কনসেপ্টটা বেস্ট, কারণ 2 বছরের জন্য এটা আমাদের বেস্ট বিষয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করবো, এসপিআর কনসেপ্ট অ্যাপ্লাই করলে আমরা 8%, তার মানে আমাদের 4% ক্যালকুলেট করতে হবে যেহেতু সেমি অ্যানুয়াল কনসেপ্ট। তাহলে আমরা শুধু দেখবো যে ডাবল ইফেক্ট অফ, খেয়াল করি, আসলে হাত মানে শীতের মধ্যে লিখতেও অবস্থা খারাপ। ডাবল ইফেক্ট অফ 4%, 4%-এর ডাবল ইফেক্ট কত আমরা সবাই জানি না, 8.16% হয়, একটু মুখস্থ রাখা যায় এটা।
+4 × 4 ডিভাইডেড বাই কত, এখান থেকে 100, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট 4 4 8 আর এখানে 0.616, তাহলে 8.16%, এটা আমাদের ডাবল ইফেক্ট অফ 4%। তাহলে মিস্টার এক্স যে ডিপোজিটটা রেখেছিল 2 বছর পরে গিয়ে আলটিমেটলি 8.16% তাকে সুদ দিতে হবে। তাহলে একদম সহজ কথা, তাহলে সিম্পলি বের করবো 8.16% অফ যে টোটাল ক্যাপিটাল রাখা হয়েছিল তা 10,000, সেটা বের করলেই হয়ে যায়। তাহলে সিম্পলি দেখা যায় দুইটির সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে এখান থেকে যদি আমরা, হ্যাঁ, তারপরে 100 দিয়ে, মানে খেয়াল করছেন 8.16 এর নিচে 100 আসবে, এই ডিউরেশনটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 100 দিয়ে এটা গুণ করলে 816 টাকা আসবে। অর্থাৎ ম্যাচুরিটিতে তাকে 816 টাকা দিতে হবে। এখন এটাকে যদি আপনি ইকুয়েশন ধরে করেন অনেক বিষয়, কিন্তু আমি আপনাদের শিখিয়েছি এসপিআর করেন, মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট করেন, দুইটাতেই সময় কম নেবে, বাট এসপিআর ইজ বেস্ট। 4% ডাবল পেড ক্যালকুলেট করলে হয়ে যায়। Mr. Atif bought a 1-year BDT 10,000 certificate of deposit that paid interest as an annual rate of 8% compounded annually, semi-annually. What is the total amount of interest paid on this certificate at maturity? একই কোশ্চেন আগের বার করলাম না একটা, এই যে লাস্ট যে ম্যাথটা করলাম, সেম কোশ্চেন, এইটা আর এটা সেম কোশ্চেন, শুধু কথাবার্তা উল্টে দিয়েছে। তো আগেরটা কি মেথড দেখালাম, আগেটা দেখলাম হচ্ছে এসপিআর। ঠিক আছে, এবার প্যাসকালস ট্রায়াঙ্গেল দেখায় নাকি, প্যাসকালস ট্রায়াঙ্গেল এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টটা একটু মনে করা। প্যাসকাল ট্রায়াঙ্গেল যদি আমরা দেখাই বা গ্রিড মেথড যদি আমরা করি, এটা তো সময় লাগবে না, এটা তো সময় লাগে না। এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর এটা আমাদের ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। আচ্ছা, আপনারা প্রথমে এঁকে নেবেন, আমি ইয়া করলাম বলে সময় লাগবে, কিন্তু এটা সময় লাগে না, হ্যাঁ। তো খেয়াল করে দেখা যায় আমি প্রথমে কত টাকা রাখছি, 10,000 টাকা রাখছি। 10,000 টাকা আপনি যদি 4% নেন, প্রথম বছরে কত টাকা সিম্পল ইন্টারেস্ট হবে, 400 টাকা পাবেন। আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত টাকা পাবেন, 0 টাকা। কারণ প্রথম বছর তো সিম্পল ইন্টারেস্টের উপরে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। আপনাকে ইন্টারেস্ট পেতে হলে ইউ হ্যাভ টু কিপ দ্যাট অ্যাটলিস্ট টাইম, আর কি একটা সার্টেন পিরিয়ড ধরে আপনাকে একটা অ্যামাউন্ট রাখতে হবে। তো এইটা প্রথম বছরে আমরা জানি ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কিছু হয় না। এরপর দ্বিতীয় বছর যদি আমরা খেয়াল করি, 10,000 টাকা আমি আবার 400 টাকা সিম্পল ইন্টারেস্ট পাবো। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত টাকা পাবো, এই যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট মানে এইটার উপর আমরা টাকা পাবো। ঠিক আছে, আমরা তো শিখছি এগুলো। তো 4% যদি খেয়াল করেন, 400 টাকার 4% মানে আলটিমেটলি এখান থেকে আমরা 16 টাকা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা টোটাল ক্যালকুলেশনটা করি, 800 টাকা পাবো সিম্পল ইন্টারেস্ট, আর 16 টাকা পাবো ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তাহলে টোটাল ক্যালকুলেশন হচ্ছে 800 + 16, মানে 816 টাকার মতো ইন্টারেস্ট এখান থেকে পাওয়া সম্ভব হবে। এটা আমাদের প্যাসকেলস ট্রায়াঙ্গেলের কনসেপ্ট, একদম ইজিলি। এটা 3 বছর, 4 বছর, 5 বছর। এই যে আপনারা যে ফর্মুলা গুলো করেন না, যে সি সমান পি ইন্টু 1 + r⁴ সি সমান পি ইন্টু 1 + r⁴, এই ফর্মুলাতে যদি 4 5 বছর করতে হয় তাহলে তো অনেক বড় ক্যালকুলেশন লাগে। কিন্তু যদি আপনি প্যাসকাল ট্রায়াঙ্গেল দিয়ে করেন, যে মেথডটা মাত্র দেখলাম, তাহলে সেটা 5 6 7 বছরের পর্যন্ত আপনি ধীরে ধীরে খুব ইজিলি ক্যালকুলেট করে করতে পারবেন। আচ্ছা, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টটা কি হবে এখানে, একদম সহজ কথা, যে 10,000 টাকা যেটা আমাদের আছে, 10,000 টাকা যেটা আছে, আমাদের এখানে ইন্টারেস্ট রেটটা কত, 8%, মানে আসলে সেভেন হলে 4% থাকবে, তাই না? তো 4% বলতে কি বোঝায়, 1/25কে রিপ্রেজেন্ট করে। এখন যেহেতু এটা বৃদ্ধি হবে, তো 4% কোনো যদি বৃদ্ধি হয় সেটা 25 থেকে 1 বৃদ্ধি পেয়ে 26 ইউনিটে পরিণত হয়। অর্থাৎ প্রথম বছরে এই যে 10,000 অ্যামাউন্টটা আছে, সেটা 25 থেকে বৃদ্ধি পেয়ে 26 ইউনিটে পরিণত হবে। সেকেন্ড বছরে এই জায়গা থেকে, অর্থাৎ এই জায়গা থেকে 25 থেকে বৃদ্ধি পেয়ে 26 ইউনিটে পরিণত হবে। তাহলে এইটা আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট সহ যে টোটাল টাকা আসছে সেটা। আপনি শুধু যদি ইন্টারেস্ট খুঁজে বের করতে চান, তাহলে সিম্পলি এখানে 10,000 বের করে দিলে ইউ উইল গেট ইউর রিকোয়ার্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, বাট উই হ্যাভ অলরেডি কম্পিউটেড, যেটা আমাদের 816 টাকা। ঠিক আছে, ক্যালকুলেশন আমরা করবেন, এটা 625, এটা ক্যান্সেল করে দিবেন যেটা আসে, হ্যাঁ, দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যায়। What would be the compound interest on BD টাকা 7700 at 15.25% per annum for 2 years compounded annually? Okay, চমৎকার একটা ঝামেলাযুক্ত প্রশ্ন। এটা এটা সব থেকে সহজ হবে, যেহেতু পার্সেন্টেজটা, অর্থাৎ রেট অফ পার্সেন্টেজটা একটু অড আছে, 15.25%, মানে এটা ক্যালকুলেট করা একটু ঝামেলা। তো এটা 15% দিলে আমরা হয়তো বা 40 50 সেকেন্ডের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলতাম। কিন্তু 15.25 দেওয়ার কারণে আমাদের এখানে বেস্ট মেথড হবে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, তবে এটার জন্য একটু সময় লাগবে আমাদের। এটা কি সিম্পল ইন্টারেস্ট, এটা কি ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। 7,700 টাকা রাখছেন 2 বছর, এবং 15.25% রেট অফ ইন্টারেস্ট ছিল আর কি।
তো আমরা রাখা শুরু করি। প্রথম বছর আপনি যখন 7,700 টাকা রাখছেন, এটা অন্তত ক্লিয়ার, প্রথম বছর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কিছু পাওয়া যায় না, অর্থাৎ এখানে যে টাকাটা হবে সেটার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছর কিছুই হয় না। তো এই টাকাটা আমাকে ক্যালকুলেট করতে হবে, সেটা কি 7,715.25% আমি পাবো। তাহলে খেয়াল করেন এটা থেকে আমাকে হিসাব করতে হবে 7,715.25% কত সেটা কিভাবে করা যায়। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে মোবাইল ডাটাতে কন্টিনিউ করা লাগছে। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা যেখানে ছিলাম, যে প্রথম বছরে 700 টাকা রেখেছি, এটার পর 15.25% এই সিম্পল ইন্টারেস্ট টাইম পাবো। এটা কিভাবে ক্যালকুলেট করা যায়? দেখেন, 7,700-র উপরে 10% ক্যালকুলেট করি প্রথমে। আমরা জানি কোনো কিছু 10% মানে ডেসিমালটা এক ঘর বামে আসে, তাহলে 7,700 10%-এর অর্থ হচ্ছে ডেসিমাল এক ঘর বামে আসে 770 টাকা হবে আর কি। তো 10% যদি 770 হয়, আমার তো 15.25% ক্যালকুলেট করতে হবে। তাহলে 5% হবে তার অর্ধেক। তাহলে 770 অর্ধেক হচ্ছে 8 × 76, 8 × 5 মানে 385 টাকা হবে আমাদের 5%-এর ভ্যালু। তাহলে টোটাল 15% কিন্তু ক্যালকুলেশন এখানে হয়ে গেছে, অর্থাৎ 15% ক্যালকুলেশন শেষ। এখন 0.25 এর ক্যালকুলেশন আমাদের এখানে দরকার। কিভাবে করা যায়? প্রথম কথা, আমরা জানি 1% হচ্ছে ডেসিমাল দুই ঘর বামে আসা, অর্থাৎ 7,700-র 1% হচ্ছে 7,700-র 1% যদি ক্যালকুলেট করতাম, তাহলে আই রিপিট, 7,700-র 1% ক্যালকুলেট হলে সেটা হলো 77। 77 যদি 1% কে রিপ্রেজেন্ট করে, 0.25 হচ্ছে যে তার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 77-কে 4 ভাগের 1 ভাগ করলেই সেটা আপনি 0.25%-এর ভ্যালু পেয়ে যাবেন। তাহলে 77-কে অর্ধেক করলে 38.5, আর 38.5-কে আবার অর্ধেক করলে 19.25, তাহলে 19.25, এই টোটাল টাকাটা আসে 15.25%-এর ভ্যালু। বিশেষ করেন এটা এভাবে করাটাই সব থেকে ইজিয়েস্ট হবে, মানে অন্তত ক্যালকুলেশন এভাবে করে ক্যালকুলেট করতে পারবেন। এই অড পার্সেন্টে দেওয়ার কারণে মূলত এত ঝামেলা। এটা 15%, 20% দিলে এটা 30 সেকেন্ডে করে ফেলতে পারবে, বিষয়টা হচ্ছে এটা। তাহলে এটা যোগ করি, 770 মানে 700, 300, 1,000, 1,000, 7, 15, 1,000, 1,150, 1,100, ধরেন সাথে 1,000, 1,175, এক কম হবে 1,174, মানে 1,174.25। তাহলে এই বছর আমি 1,174.25 টাকা সিম্পল ইন্টারেস্ট পাবো। একদম সহজ কথা। সেকেন্ড বছর যেহেতু বলা ছিল 2 বছর রাখতে হবে, 7,700 টাকা যদি রাখি, সেকেন্ড বছরও আমি 1,174.25 টাকা সিম্পল ইন্টারেস্ট পাবো। কিন্তু ইন্টারেস্ট অন ইন্টারেস্টও মূলত আমরা টাকা পাবো। সেটা কত? এই যে এই টাকার উপরে, এই টাকার উপরে, এই টাকার উপরে আমাকে আবার 15.25% ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তো এটা কিভাবে ক্যালকুলেট করা যায় খেয়াল করেন। 15% ক্যালকুলেট করবো, তো আমি প্রথমে 10% ক্যালকুলেট করি। আমি জানি কোনো কিছু 10% ডেসিমাল এক ঘর বামে আসে। তাহলে এই যে 1,174.25, এটা 10% মানে তখন হবে 117.425 আসবে, এটা 10%-এর ভ্যালু। যেহেতু 15.25 করা লাগবে, তাহলে 10% যেটা হয় 5%, 117.425 অর্ধেক। তাহলে এততে না যাবে না, 58.116, আপনি 58 নেন, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নেন, কারণ এখানে যে অপশন আছে এটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, 58 আসবে আর কি। তো এটা কি হলো? এটা হচ্ছে 15%-এর ভ্যালুতে এখান থেকে ক্যালকুলেট হয়ে গেছে। এরপর কি 0.25 এর ক্যালকুলেট করা লাগবে না? লাগবে। খেয়াল করেন, 1,174 এর 15% আমরা ক্যালকুলেট করে ফেলছি, এখন আমার 0.25% ক্যালকুলেট করা লাগবে। তো আমরা জানি 1,174-এর 1% যদি নেয়, ডেসিমাল দুই ঘর বামে আসে, সেটা 11.74 হবে। সাপোজ 11 ধরে নেন, বা 12 ধরে নেন, 12 ধরলাম। এন্ড 12 যদি 1%-এর ভ্যালু হয়, আমার দরকার 0.25%-এর ভ্যালু। তাহলে 12-র 4 ভাগের 1 ভাগের ভ্যালু নিব। তাহলে 12-র 4 ভাগের 1 ভাগ যদি ভ্যালু নেন, তাহলে 3 আসে মোটামুটি। হ্যাঁ, তাহলে মোটামুটি কত থাকবে? 3 থাকবে, বা 4ই নেন, সমস্যা না, একটা কথা হলে হলো। তাহলে এখানে দেখা যায় সিম্পল ইন্টারেস্ট কত টাকা পাবো? 1,174, 1,174, তার মানে এখান থেকে 2348, 2348.5 টাকা পাবো, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট পাবো 2348.5 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা এখানে খেয়াল করি, সেটা পাবো 117 আর 58 প্লাস 3, তার মানে 158, 3 কত? 61, তাই না? 61, 117 আর 3, 120 ধরে নেন, আর এখান থেকে 178, তাহলে 179 ধরে নিলাম মোটামুটি। এই টাকাটা আমরা কিসের জন্য পাচ্ছি? কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে। তাহলে টোটাল কি, এই দুটাকে যোগ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ 2348-এর সাথে আপনি 180 যোগ করে দেন, বা 179 যোগ করে দেন, হোয়াট এভার ইট ইজ। তাহলে 2300, 2400, 2500, না 9 আর 8 কত? 17, 7,
মানে ক্যালকুলেশন করতে গেলে এটা 8 আর এখান থেকে 12 2 তো থেকে 1 তো 5 এখানে 2527, তাহলে টোটাল ইন্টারেস্ট আমাদের এই যে ক্লোজ টু 2527 দেখছেন। এটাই প্রশ্নের সঠিক উত্তর। 2527 আসবে আমাদের এখান থেকে 2 বছর পরের ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এখানে ঝামেলাটা পাচ্ছে মূলত এই পার্সেন্টেজটা অড দেওয়ার কারণে। এখানে একটা যদি ভালো ফিগার দিত তাহলে মূলত এখান থেকে ক্যালকুলেশনটা খুব সহজে করা যায়। তো এটা আমাদের আলটিমেটলি 2527 টাকা আসবে, এটা প্রশ্নের উত্তর, বুঝছি। ফাইন, তাহলে এটা একটা অ্যাপ্রোচ গেল। এটা আমাদের যে ট্রায়াঙ্গেল কনসেপ্ট, প্যাসকেল ট্রায়াঙ্গেল কনসেপ্টের মাধ্যমে আমরা এটা ভাবে ক্যালকুলেট করতে পারি। সো এটা মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্টও করা যায়, ওটাতে একটু ক্যালকুলেশন ঝামেলা হবে। তো তারপর আমি একটু দেখাচ্ছি, দেখাই দিই, সমস্যা না। দেখেন মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্টটা কিভাবে করবো। মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্টের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজটা নিয়ে কাজ করবো। তো এই যে 15, আচ্ছা বোর্ডটা স্লো হয়ে গেছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 15.25 ডিভাইডেড বাই 100। তো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করব। ইন্টিজারে কনভার্ট করে যতটাই হোক না কেন, যাই হোক ইন্টিজারে কনভার্ট করলে সুবিধা হবে আমাদের জন্য। আর এমএফএ করার সময় এটা বৃদ্ধি করতে হয় তো, আপনারা জানেন। তো সেটা ইন্টিজারে করাটাই উত্তম। তাহলে 15.25 কে আমি যদি 0.5 দিয়ে ভাগ করি, তাহলে সেটা সিম্পলি 30.5 কে রিপ্রেজেন্ট করে। উভয় পক্ষ 100 কে ভাগ 0.5 ভাগ করলে কত, 200। 30.5 কে আবার 0.5 ভাগ করলে 61 ইন্টিজার হয়ে গেছে, 200 কে 0.5 ভাগ করলে 400 ইন্টিজার হয়ে গেছে। আমার টার্গেট ছিল এখান থেকে মূলত ইন্টিজারে কনভার্ট করা। আমার যদি সুবিধা শুধু এরকম দিত যে 15% দিয়েছে, তাহলে কত, 15/20, 100 আসতো। তার মানে সিম্পলি এটা বলা যেত 3/20, তাই না? তো এটা কি ইন্টিজারে থাকতো তাহলে আসলে অসুবিধা হতো না। কিন্তু আসলে সমস্যা হচ্ছে এটা ফ্রাকশন থাকায় মূলত একটা কিছু করা লাগে। এখন এমএফ এর বাকি ক্যালকুলেশনটা কেমন। 7,700 টাকা আপনি এখানে প্রথমে রেখেছিলেন। 15.25%-এ রাখার অর্থ হচ্ছে 400 টাকার বিষয়টা প্রথম বছর 61 ইউনিট বৃদ্ধি পেয়ে 461-তে পরিণত হবে। সেকেন্ড বছর 400 টাকার ইউনিটটা আবারও এই জায়গা থেকে 61 ইউনিট বৃদ্ধি পেয়ে 461-এ পরিণত হবে। কি চেয়েছে, শুধু ইন্টারেস্টটা দরকার, যার কারণে মূল টাকাটা এখান থেকে বাদ দিয়ে দিব, বুঝছি। তো এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন আপনারা করবেন, এখানে আমি করবো না। 200 দুটো আসলে ক্যান্সেল করা যায়। আর এটা মোটামুটি আসলে ওয়ানের কাছাকাছি একটা ভ্যালু, ওয়ান থেকে একটু হালকা বেশি হবে আর কি। এখন এই ক্যালকুলেশন আপনারা করবেন, গুরুত্ব বের করবেন, যেটা আমি পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে করে দিয়েছি। তবে এটা পাস্কাল ট্রায়াঙ্গেল হলে এত বড় গুণটুন কিছু করা লাগবে না, ভেঙে ভেঙে ক্যালকুলেট করা যায়। Two banks offer interest rate of 6% and 7% respectively on savings account. Mr. Farooq deposited a total amount of taka 4,000 in the banks, and in 1 hour his interest income was taka 250. So find the deposit in bank with 7% interest rate. একটু বলে দিই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা কম্বাইন্ড 5 ব্যাংকের একটা কোশ্চেন। এবং লাস্ট আমি সলভ করলাম কি, উম, সমুদ্র উত্তরা ব্যাংক রিটেন বা কোনটা আমার খেয়াল হচ্ছে না, বাট কোন একটা রিটেনে এই প্রশ্নটা উইথিন মান্থ, 1 মাসের মধ্যে আমি এটা এই টাইপের একটা ম্যাথ সলভ করেছি। তো এটা চাইলে অনেক ভাবে করা যায়। আমি প্রথমে একটু প্রশ্নটা বুঝি, এটা 3টা থেকে 4টা অ্যাপ্রোচ দেখাচ্ছি। যে টু ব্যাংকস অফার ইন্টারেস্ট রেট অফ 6% আর 7% রেসপেক্টিভলি অন সেভিংস অ্যাকাউন্ট। মিস্টার ফারুক উনি 4,000 টাকা টোটাল, 4,000 টাকা ডিপোজিট করছেন। একটা একটা অ্যামাউন্ট 6%, আর একটা অ্যামাউন্ট 7%। ঠিক আছে। তো বলা আছে এই যে ডিপোজিটটা তিনি করলেন, আবার কি বলবো? এই যে ডিপোজিটটা তিনি করলেন, এখান থেকে তিনি 250 টাকার মতো ইনকাম পেয়েছেন বা ইন্টারেস্ট পেয়েছেন। তাহলে 7% রেট অফ ইন্টারেস্টে তিনি কত টাকা রেখেছিলেন, অর্থাৎ 4,000 টাকা তিনি দুইটা পার্টে রেখেছিলেন, একটা 6% একটা 7%। উনি জানতেছেন 7%-এ ঠিক কত টাকা রেখেছিলেন। তো এটা শুধু 7% না, 6%ও চাইলে ডিরেক্টলি বের করে ফেলা যায় খুব সহজে। তো এটার জন্য সব থেকে সুন্দর অ্যাপ্রোচ হচ্ছে মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড। আই রিপিট, এটাকে আমরা কি বলি, মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড অথবা অল্টারনেটিভ স্যাটিসফ্যাকশন মেথড। মনে থাকার কথা আপনাদের, এটা ম্যাথ আপনাদের করিয়েছি অনেক, এবং পার্সেন্টেজও কিন্তু এই মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথডটা ছিল। তো আমরা এখানে মিনিমাম পার্সেন্টেজ নিয়ে কাজ করব। আমরা দেখব এই 4,000 টাকা টোটাল টাকা যদি 6%-এ অ্যাপ্লাই করতাম, 6% অফ 4,000 অ্যাপ্লাই করতাম, তাহলে কত টাকা আসতো। তাহলে দেখা যায় কোনো কিছু 1% মানে ডেসিমাল একবার বামে আসে, অর্থাৎ 40, আর 40 × 6 মানে 240 টাকা পাওয়া যেত, বুঝছেন। কোনো কিছুর 1% মানে ডেসিমাল দুইবার বামে আসা, অর্থাৎ 40 টাকা। 6% মানে 6 টাইম, অর্থাৎ 240 টাকা আমাদের রেট অফ ইন্টারেস্ট আসতো, যদি টোটাল টাকাটা আই উইল কিপ ইট ইন 6%। কিন্তু আমার কি 240 টাকা আসছে না, আমার কত টাকা আসছে, 250 টাকা। সো দ্যাট মিনস আই হ্যাভ 10 টাকা এক্সট্রা। ওয়াই দ্যাট 10 টাকা এক্সট্রা? বিকজ অফ আমি কিন্তু টোটাল টাকাটা 6% রাখি নাই। আমি কি করছি,
একটা 7%ও রাখছি। অর্থাৎ এই যে 1% আমাদের এক্সট্রা ছিল, এই 1%, 1%-এর জন্যই মূলত আমাকে 10 টাকা এক্সট্রা দেওয়া হয়েছে। এবং এই 1% কার জন্য? 7%-এর যেটা রেখেছিলেন সেটার জন্য। কমপ্লেক্স হচ্ছে? কমপ্লেক্স হওয়ার কিছু নাই। মানে আমরা যদি টোটাল টাকাটা 6% রাখলাম 240 টাকা পেতাম, কিন্তু আমি কি 240 পেয়েছি? না, 250। কেন 10 টাকা এক্সট্রা পেলেন? কারণ আর একটা টাকা অর্থাৎ যেটা 7%-এ রেখেছিলেন সেটার কারণে 10 টাকা আপনি এক্সট্রা পেয়েছেন। অর্থাৎ 1% যে এক্সট্রা পার্সেন্টেজটা, 7%-এর ওই টাকাটা যেটা রেখেছিলেন সেটার কারণে 10 টাকা পান। তাহলে সিম্পলি এটা যদি 100% চাই তাহলে কত হবে খেয়াল করেন। 1 যদি 10 হয় মানে 10 টাইমস। সিম্পলি খেয়াল করে দেখা যায় যে এই 1,000 টাকা মূলত উনি 7%-এ রেখেছিলেন। তাহলে 1,000 টাকা যদি 7%-এ রেখে থাকেন, খুব ক্লিয়ারলি বলা যায় মোট 4,000 ছিল, বাদ বাকি 3,000 টাকা উনি 6%-এ রেখেছিলেন। বাট যদিও আমাদের এটা দরকার নেই, এটা বের করে ফেললাম। এইটা আমাদের মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড। এখন ইউ নিড টু নো দ্যাট ওয়ার ইউ ক্যান অ্যাপ্লাই দ্য মিনিমাম অল অল্টারনেটিভ স্যাটিসফ্যাকশন মেথড, ইউ ক্যান সাইমালটেনিয়াসলি অ্যাপ্লাই দ্য রুলস অফ এলিগেশন কনসেপ্ট। যেখানে মিনিমাম স্যাটিসফ্যাকশন অ্যাপ্লাই হয়, ঠিক সেখানেই মূলত রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করা যায়। তো এটা যদি রুলস অফ এলিগেশন করি, 10 সেকেন্ডের কাহিনী। ধরবো টোটাল টাকাটাই প্রথমে 6%-এ রেখেছেন। একটা ইফেক্ট কত তাহলে? 4,000-এর 6% কত? একটু আগে দেখলাম 240 টাকা। এবং 4,000 টাকার উপরে ধরবো 4,000 টাকাটাই 7% আকারে রেখেছেন। তাহলে কোনো কিছুর 1%, 4,000 কি বলে, 4,000-এর 1% মানে 40, 7% মানে 7 টাইমস, অর্থাৎ 4×7 = 28, মানে 280 টাকা পাওয়া যায়। অর্থাৎ 6%-এ রাখলে 240 টাকা পাওয়া যেত, 7%-এ রাখলে 280 টাকা পাওয়া যেত। বাট ইন ইফেক্ট দুইটা আলাদা আলাদা রাখার কারণে আপনি কত টাকা পেয়েছেন? 250 টাকা পেয়েছেন। তাহলে এইটা কার ক্ষেত্রে ক্যালকুলেট করতেছেন? 6%। এটা কার ক্ষেত্রে? 7%। তাহলে 280 থেকে 250 বাদ দিলে এটা কত? 30। আর এখানে ক্যান্সেল করলে কত? 10। অনুপাতটা আরেকটু ছোট করে নিই, অর্থাৎ 3 কত, এখান থেকে 1। তাহলে দেখা যায় টোটাল যে টাকার পরিমাণটা সেটা 6%টা 3 অনুপাতে রেখেছে, আর 7%টা 1 অনুপাতে রেখেছে। চাইলে এই জায়গা থেকে ক্যালকুলেট করে ফেলা যায়। অর্থাৎ টোটাল টাকাটা আপনার কত লাগবে? 4,000। তো এখান থেকে দেখা যায় 3,000 টাকা এটা, আর এটা কত? 1,000 টাকা রেখেছে। অথবা 3 আর 1 মোট, এই যে 4 কোশ্চেনের ভাষা সেটা 4,000 টাকাকে রিপ্রেজেন্ট করা হয়। জানতে চেয়েছে 1,000, 7% হারে কতটুকু রেখেছিলেন? 7% হারে 1 ইউনিট রেখেছিলাম। অর্থাৎ 4 ইউনিট যদি 4,000 টাকা হয়, 1 ইউনিট ডেফিনেটলি ইকুইভ্যালেন্ট টু 1,000 টাকা। দিস ইজ আনাদার থিঙ্কিং স্টাইল, হোয়াট উই সে ইটস আ রুলস অফ এলিগেশন। আচ্ছা, এটার জন্য একটা ইকুয়েশন দিয়ে দেখিয়ে দিই। ইকুয়েশন সলভ করবো না, শুধু একটু বলে দিচ্ছি অ্যাপ্রোচ 3 আর কি। যদিও বেশি অ্যাপ্রোচ দেখাতে চাই না, তারপর আসলে চলে আসে। ধরে নিবেন যে এক্স টাকা পরিমাণ আপনার হচ্ছে যে 6%-এ রেখেছেন। তাহলে সিম্পলি বলা যায় 6% অফ এক্স থেকে আপনি 1 টাকা পাবেন, প্লাস বাদ বাকি যে টাকা, অর্থাৎ 4,000 থেকে এক্স বিয়োগ করে দেন, কারণ এক্স টাকা 6% হারে রেখেছেন, ওই টাকাটা 7% হারে থাকবে। অ্যাজ এ রেজাল্ট এই জায়গা থেকে একটা ইন্টারেস্ট, এই জায়গা থেকে একটা ইন্টারেস্ট, টোটাল মিলে আপনি 250 টাকা ইন্টারেস্ট পাবেন। এখন ইফ ইউ সলভ দ্যাট ইকুয়েশন, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ এক্স। এবং এক্স থেকে এই যে এই অংশটা বিয়োগ করে দিলে আপনি পেয়ে যাবেন আপনার উত্তর। What rate of interest per year was paid if টাকা 50,000 earned টাকা 1,000 as an interest in 2 years? সহজ কথাবার্তা, যে 50,000 টাকা থেকে 1,000 টাকা আপনি পেয়েছেন 2 বছরে, রেট অফ ইন্টারেস্টটা কত? তো একবারও যদি এভাবে করেন যে 1,000 টাকা পেয়েছি 50,000 টাকা ইনভেস্ট করে, ক্যালকুলেশন করেন উত্তর হয়ে যাবে। দুটা শূন্য, দুটো শূন্য ক্যান্সেল আউট করেন। আহ আমার তো মনে হচ্ছে 1 আসবে উত্তর, 221। তাহলে 1% রেট অফ অ্যান্সার ছিল, মানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 1%। বুঝছি। নেক্সট। ওকে, আলহামদুলিল্লাহ। খেয়াল করি, a sum of money will triple itself 20 years at simple interest with the early rate of what? দেখেন, এটা আমি বোল্ড আউটে করে দিয়েছি। এটা আহ, খুবই মানে চমৎকার একটা প্রশ্ন অল্প সময়ের মধ্যে করার জন্য। প্রথম কথা হচ্ছে একটা নির্দিষ্ট টাকা রাখবেন, 100 টাকা রাখবেন, সেটা ট্রিপল হওয়ার অর্থ হচ্ছে 300 টাকাতে পরিণত হবে। তো কত রেট অফ ইন্টারেস্ট থাকলে এটা মূলত হবে, এবং সেটা কত বছর রাখবেন? 20 বছর রাখবেন। সহজ কথা, 20-এর সাথে 10 গুণ করলেই, দেখেন 100 টাকা প্রথমে রেখেছিলেন, 20 বছর ধরে রাখবেন, বিষয়টা বুঝছেন? 100 টাকা 300 টাকাতে পরিণত হবে। তো কিভাবে? 20 বছর, তাহলে 10 বছর যদি এই টাকাটা রাখেন, তাহলে এখান থেকে 200 আর এখানে 100, মোট মিলে 100 টাকাটা 300 টাকাতে, বা তার টোটাল যে টাকাটা ছিল প্রথম দিক তার 3 টাইমস হচ্ছে। অর্থাৎ এখান থেকে রেট অফ ইন্টারেস্ট 10% হলে, সে যদি 20 বছর টাকাটা রাখে, সেক্ষেত্রে
টাকাটা ট্রিপল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, কথা আজকে এই পর্যন্ত রাখলাম। কত সময় ক্লাস হচ্ছে জানি না, অনেক সময় হয়ে যাওয়ার কথা। তো লাস্ট আর একটা ক্লাস আমরা এখানে পাবো, প্রোগ্রেশন আছে, তারপর মেনসুরেশন চ্যাপ্টার আছে, জিওমেট্রি চ্যাপ্টারটা আছে বিশেষ করে। তো জিওমেট্রিক চ্যাপ্টার দিয়ে হয়তো বলার মতো এই চ্যাপ্টার মানে এমসিকিউ অংশটা শেষ হতে পারে। হ্যাঁ, এখানে রিটেন ক্লাসও নিতে চেয়েছি, অন্তত তিন চারটার মধ্যে দুই তিনটা রিটেন ক্লাস নেওয়া উচিত বলে মনে করছি। এখন দেখা যাক আমার মধ্যে নিতে পারি কিনা। তো ঠিক আছে, ক্লাস এখানে শেষ করলাম। আর আগেই বলছি, ইউটিউব চ্যানেল ইজ নট ফর জাস্ট আর্নিং মানি ফর মি। আমি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করি নাই। এটা আসলে টাক এন্ড ক্যামের কোনো জিনিস না। বিষয় হচ্ছে আপনাদের এখানে বিষয়গুলো আলোচনা করা হয়, আলহামদুলিল্লাহ শেখাতে পারছি কোনো কিছু, এটা ডেফিনেটলি। আর যে চলমান ব্যাচ চলছে, এটা একটা প্রচার অবশ্যই বলে রাখতে পারেন, কোনো সন্দেহ নাই। আর সামনে একটা প্রপার রিটেন ব্যাচ আসবে, মানে জিম্যাট ক্লাবে যে 700 800 লেভেলের ম্যাথ আছে, ওগুলোকে আমি ইনক্লুড করছি প্রতিনিয়ত। তো দেশের প্রেক্ষাপটে এমন কোনো চাকরি নাই যার রিটেন ম্যাথকে ক্র্যাক করা পসিবল হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, ক্লাসটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন। সামনে রিটেন ব্যাচ আসছে, একদম পূর্ণাঙ্গ রিটেন ব্যাচ। এটা করলে আমার মতে এতটুকু বলা যায় যে সলিড একটা প্রিপারেশন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর এখন যে পঞ্চম ব্যাচ চলছে, এটাই প্রিলির জন্য এনাফ। আগামী বছরের জুলাই মাসের আগে আরো কোনো প্রিলি ব্যাচ আনবো না, কারণ আমার এখানে যে ইফোর্টটা দেওয়া আছে, তাই মনে করি যে একটা সুন্দর প্রিপারেশন যথেষ্ট। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।